বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অর্থনৈতিক চিন্তাধারা আমরা ইতিপূর্বে 6টা চ্যাপ্টার শেষ করেছি। আজকে হচ্ছে চ্যাপ্টার 7। অধ্যায় 7, অধ্যায়ের নাম হচ্ছে কেইনসীয় পরবর্তী। কেইনসীয় পরবর্তী অর্থনৈতিক ধারণা সমূহ। কেইনসীয় পরবর্তী অর্থনৈতিক ধারণা সমূহ। আচ্ছা, কেইনসীয় পরবর্তী অর্থনৈতিক ধারণা সমূহ যেটা আমরা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করবো হচ্ছে, যেটা হচ্ছে ফ্রিডম্যান এবং শিকাগো স্কুল, এইগুলো বিষয় নিয়ে। যে তোমরা ইতিপূর্বে এই অধ্যায়ে যে যে ধারণাগুলো আছে সেগুলো অনেকটাই তোমাদের পড়া। আসলে এই অর্থনৈতিক চিন্তাধারা পুরো সাবজেক্টটাই তোমাদের কোনো না কোনো বইয়ের মধ্যে, যে চ্যাপ্টার গুলো আলোচনা করতেছি, কোনো না কোনো বইয়ের মধ্যে তুমি পড়েছো, মানে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত। কি, আমি এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট পড়তে হবে আপনাকে। লেখেন, একটু স্টার চিহ্ন দিয়ে রাখেন এই প্রশ্নগুলোকে। শিকাগো স্কুলের মুদ্রাবাদী ধারণাটি আলোচনা করো। শিকাগো স্কুলের শিকাগো স্কুলের মুদ্রাবাদী ধারণাটি আলোচনা করো। শিকাগো স্কুলের মুদ্রাবাদী ধারণাটি আলোচনা করো। আচ্ছা আচ্ছা, মুদ্রাবাদী অর্থনীতিবিদ কাদেরকে বলা হয় জানো? মানে যে সকল অর্থনীতিবিদ এই অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে মুদ্রানীতির উপর জোর দেন বা মুদ্রানীতিকে সমর্থন করেন, তাদেরকে মূলত এই মুদ্রাবাদী অর্থনীতিবিদ বলা হয়। ওনরাই মূলত এগুলো আলোচনা করেছেন। আর এই মুদ্রাবাদ নীতির প্রবক্তা হলেন, আমি কিন্তু একটু আগে বলেছি, কে বলেন তো? অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান। ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে উনি এই আলোচনাটা করেছেন। আচ্ছা, এরপরে লেখো মুদ্রাবাদের বৈশিষ্ট্যগুলো লেখো। মুদ্রাবাদের মুদ্রাবাদের বৈশিষ্ট্যগুলো লিখো। মুদ্রাবাদের বৈশিষ্ট্যগুলো লিখো। মুদ্রাবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হচ্ছে, মনে করো যে অর্থের যোগান। অর্থের যোগান, এই যে যে মুদ্রাস্ফীতি, এর জন্য এককভাবে দায়ী নয়। অর্থের যোগানের সাথে উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা হচ্ছে মূলত নেগেটিভ সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক থাকে। কিছু অর্থনীতিতে নীতি রয়েছে, আর্থিক নীতি দ্বারা মুদ্রাস্ফীতিকে দমন করা যায়। অর্থের যোগানের সাথে বিনিময়ের কিছু সম্পর্ক রয়েছে, যেগুলো ধনাত্মক সম্পর্ক। এবং বাজার প্রক্রিয়ার উপর কিছু গুরুত্ব প্রদান, যা সবই মুদ্রাবাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে লেখো। আমি একটু যেগুলো স্টার দিচ্ছি, যেগুলো দিচ্ছি না সেগুলো একটু ওইভাবে করে পড়াশোনা করো, ঠিক আছে? এরপরে লেখো নয়া উদার নীতিবাদ কি? উদার নীতিবাদ বলতে কি বোঝো? নয়া উদার নীতিবাদ বলতে কি বোঝো, বা নয়া উদার নীতিবাদ কি? একটা স্টার চিহ্ন করেন। যেটা হচ্ছে, মুদ্রাবাদ বলতে কি বোঝো? মুদ্রাবাদ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। কার এই মুদ্রাবাদ কে দিয়েছে বলতে পারবেন? একটু আগে কিন্তু বলছি, এটা হচ্ছে অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান। তো এই মতবাদের ধারণা দিয়েছেন উনি। এটা হচ্ছে 1960 সালে, দেখবা যে বইয়ে পাবা, 1960 এর দশকে মিল্টন ফ্রিডম্যানের নেতৃত্বে এক নতুন যে মতবাদের জন্ম হয়, এটার নামই হলো মিল্টন ফ্রিডম্যানের এই মুদ্রাবাদের ধারণা। আর এই মতবাদের একদম মূল যে কথাটা, সেটা হলো একটি অর্থনীতির মূল চালিকা শক্তি হলো মুদ্রা তথা অর্থের যোগান। আর এটাও কি মনে আছে বলতো, অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রধান কারণই হলো অর্থের যোগানটা বৃদ্ধি করা। আর এটা নিয়ে মূলত এই মিল্টন ফ্রিডম্যান আলোচনা করেছেন।
ঠিক আছে? তার মানে অর্থের যোগান দ্বারা আয়, নিয়োগ এবং দাম বিস্তার এগুলো সব প্রভাবিত হয়। আবার অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করে আর্থিক নীতি। ঠিক আছে, এটা একটু বলবো তাহলে। অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে মুদ্রা তথা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে ওঠে সেটাই হলো মুদ্রাবাদ। আবারও বলছি, অর্থনীতির প্রধান চালিকা শক্তি কোনটা? মুদ্রা তথা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যা গড়ে ওঠে সেটাই হলো মুদ্রাবাদ। এটা আবার আর এক নাম আছে মুদ্রাবাদের, মনিটারিজম। একটু লিখে নিতে পারো, মুদ্রাবাদের আবার পরীক্ষায় ভেবে আসতে পারে মুদ্রাবাদ বলতে কি বোঝো, অথবা আমি একটু লিখে দিই, মনিটারিজম। মনিটারিজম বলতে কি বোঝো, সেম জিনিস। মুদ্রাবাদ বলতে কি বোঝো বা মনিটারিজম। মনিটারিজম হচ্ছে ইংলিশ শব্দ, যার বাংলা হচ্ছে মুদ্রাবাদ। আচ্ছা, এরপরে লেখো, অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে কাঠামোবাদীদের, অর্থনৈতিক উন্নয়নে কাঠামোবাদীদের চিন্তাধারা আলোচনা করো। চিন্তাধারা আলোচনা করো, অর্থনৈতিক উন্নয়নে কাঠামোবাদীদের চিন্তাধারা আলোচনা করো। অথবা মুদ্রাস্ফীতি তথা অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে কাঠামোবাদীদের বক্তব্য যেটা দিয়েছে সেগুলো আলোচনা করো। মুছে দিলাম। এরপরে দেখি, লেখেন অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাবাদীদের, অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে বা উন্নয়ন সম্পর্কে, অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে মুদ্রাবাদীদের মুদ্রাবাদীদের বক্তব্য আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে মুদ্রাবাদীদের বক্তব্য আলোচনা করো। আসলে এইগুলোতে আমার বোঝানোর কিছু নাই, সেই জন্য আমি শুধু প্রশ্নগুলো লিখে দ্রুত আগাই যাচ্ছি। এরপরে লেখেন, এটাকে স্টার চিহ্ন করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুদ্রাস্ফীতি সম্পর্কে, মুদ্রাস্ফীতি সম্পর্কে কেইনসীয় কেইনসীয় ও মনিটরিস্টদের, মুদ্রাস্ফীতি সম্পর্কে কেইনসীয় ও মনিটরিস্টদের ধারণার, দুইটা ধারণা, স্মৃতি সম্পর্কে কেইনসীয় ও মনিটরিস্টদের ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মুদ্রাস্ফীতি সম্পর্কে। মানে মুদ্রাস্ফীতি সম্পর্কে কেইনসিয়ারা কি ধরনের ধারণা দিয়েছে, আর মূলত একটা হলো মুদ্রাবাদী ধারণা আর একটা হলো কাঠামোবাদীদের বিরোধ, এই দুইটার মধ্যে। তো মুদ্রাস্ফীতি সম্পর্কে কেইনসে এবং মনিটরিস্টদের ধারণার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে বা কি কি বিরোধ রয়েছে সেইগুলো একটু লিখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা মিস করেন না। আর একটা প্রশ্ন, এটাকে স্টার চিহ্ন করেন। অর্থনীতির
ওদের কাছে কি বই আছে অর্থনীতির জি স্যার। জি স্যার। বিভিন্ন ক্ষেত্রে? প্রশ্নগুলো কি পাচ্ছেন? অর্থনীতি আমি খালি তো দিয়েই যাচ্ছি, পাচ্ছেন কিনা তাও তো না দেখতে স্যার, হবে। পাচ্ছি না স্যার। পাচ্ছি না? কেউ পাচ্ছেন না? পাচ্ছি। প্রথম দুইটা পাইছি অর্থনীতির স্যার। বিভিন্ন, না পারলে এগুলো খুঁজে বের করবেন জেন থেকেই হোক। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মিল্টন ফ্রিডম্যানের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা আপনাদের জন্য এবার অনেক আসার সম্ভাবনা রয়েছে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মিল্টন ফ্রিডম্যানের অবদান আলোচনা করো, মানে অর্থনীতি কোন কোন ক্ষেত্রে অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান কি কি আলোচনা করেছেন বা কি কি অবদান রেখেছেন। বড় প্রশ্ন হিসেবে প্রশ্নটা আসতে পারে, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মিল্টন ফ্রিডম্যানের বিভিন্ন অবদান। উনি উদারনৈতিক দর্শনের ক্ষেত্রে অবদান রেখেছেন, উদারনৈতিক দর্শন। উনি সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণের ক্ষেত্রে অবদান রাখছে মিল্টন ফ্রিডম্যান। তারপরে উনি এই যে একটু আগে মুদ্রাবাদী, মুদ্রাবাদীর আলোচনার ক্ষেত্রে উনি বিভিন্ন অবদান রেখেছেন। নাম্বার 4, অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাস্ফীতি সম্পর্কে উনি আলোচনা করেছেন। নাম্বার 5, অর্থের চাহিদা, অর্থের চাহিদা বিষয় সম্পর্কে অবদান রেখেছেন। নাম্বার 6, নগদ অর্থ ধরে রাখার সুযোগ ব্যয় সম্পর্কে উনি আলোচনা করেছেন। কারণ এই যে এখানে যদি একটু বলি, নগদ অর্থ ধরে রাখার, কোন একজন ব্যক্তি মনে করো 1,000 ইনকাম করে, তো সেই ক্ষেত্রে সে প্রতি মাসে ওই ইনকাম থেকে একটা পার্সেন্টেজ কি করে রাখে, ধরে রাখতে চাই। এটা হচ্ছে নগদ অর্থে ধরে রাখার একটা উপায় সম্পর্কিত আলোচনা। এটা নিয়েও কিন্তু ইনি আলোচনা করেছেন। এই ফ্রিডম্যান উনি ভোগ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। উনি আবার 3 ধরনের বলেছিলেন ভোগের সম্পর্কে, মনে আছে কিনা জানি না। ফ্রিডম্যানের আয় সম্পর্কে 3টা ভোগের সম্পর্কে আলোচনা, একটা হচ্ছে স্থায়ী আয়, আর একটা হলো অস্থায়ী আয়, আর একটা হলো পরিমাপকৃত আয়। এই 3 ধরনের আইটেমের মধ্যে আলোচনা আনবেন। এরপর আরেকটা ফ্রিডম্যান আলোচনা করেছেন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। সি সমান সমান বি ওয়াই, এটা হলো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দুইটা ভোগ অপেক্ষক সম্পর্কে আমাদের ধারণা আছে, সি সমান সমান এ প্লাস ইউআই, যেটা হলো স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আর এটা হলো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তো এই মিল্টন ফ্রিডম্যান উনি এই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করেছেন। আর একটা জিনিস উনি এই জিনিসটা বোঝাতে চাইছে, আমরা এটা জেনেছিলাম যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি, কিন্তু দীর্ঘকালের এই ভোগ অপেক্ষক থেকে আমরা জানি এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি। কিভাবে? আমি এখানে যদি এখান থেকে দেখিয়ে দিই এটা, যে এপিসি সমান সমান আমরা জানি সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি সমান সমান বি ওয়াই যদি হয়, এখানে ওয়াই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে শুধুমাত্র বি। আবার যদি এখানে আমি এমপিসি কে প্রকাশ করি, এমপিসি সমান সমান সি ডিভাইডেড বাই ওয়াই সমান সমান সি মানে পেয়েছি আমি হচ্ছে বি ওয়াই, সরি এখানে ডেল সি ডিভাইডেড বাই ডেল ওয়াই। তাহলে এমপিসি মানে ডেল সি ভাগ ডেল ওয়াই, তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখানে হচ্ছে সি সমান সমান পেয়েছি আমরা হচ্ছে বি ওয়াই। তাহলে ওয়াই সাপেক্ষে ওয়াই কে অন্তর্কলন করলে পেয়ে যাবো আমি বি। সুতরাং এপিসি সমান সমান পেয়ে যাচ্ছে বি, এমপিসি মানেও পেয়ে যাচ্ছে বি। তাহলে এই মিল্টন ফ্রিডম্যান দীর্ঘকালে উনি যে আলোচনাটা করেছেন সেখানে বলেছেন ফ্রিডম্যান, যেটা হচ্ছে দীর্ঘকালে কি হয়, এপিসি সমান সমান এমপিসি হয়। আর দীর্ঘকালে এই জিনিসটা কি হয়, স্থির হয়। দীর্ঘকালে ভোগ অপেক্ষক সেটা কি হবে, স্থির হবে। আচ্ছা, এপিসি এবং এমপিসি দুটোই সমান, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি, যাই হোক যে কোনো একটা। তাহলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কি অবদান রাখতেছে, মিল্টন ফ্রিডম্যান। আমি কিন্তু আবারও বলছি, যে কটা প্রশ্ন দিয়েছে তার মধ্যে এই প্রশ্ন অধিক বেশি গুরুত্বপূর্ণ, মিস করেন না। আচ্ছা, এই মিল্টন ফ্রিডম্যান আর একটা প্রশ্ন আছে যেটা আমি দিচ্ছি, একটু লিখে নেন। ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত মতবাদটি আলোচনা করো। ফ্রিডম্যানের অর্থের চাহিদা, এটা একটু লিখে নেন, এটাকে 3 স্টার করেন। লেখো ফ্রিডম্যানের, ফ্রিড ম্যানের
অর্থের চাহিদা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। আচ্ছা, অর্থের চাহিদা বলতে আমরা কি বোঝাই একটু আলোচনা করি এটা। অর্থের চাহিদা বলতে সাধারণত আমরা অর্থের প্রয়োজনীয়তাকে বুঝে থাকি, বা মুদ্রার প্রয়োজনীয়, যেটাই অর্থ সেটাই মুদ্রা। তাহলে মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা বলতে আমরা সাধারণত অর্থের প্রয়োজনীয়তাকে বুঝে থাকি। আর এই মিল্টন ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত উনি একটা বিস্তারিত বক্তব্য রেখেছেন, যেটা একটা তত্ত্ব লিখেছেন, সেটা হচ্ছে 1956 সালে। 1956 সালে মিল্টন ফ্রিডম্যান অর্থের পরিমাণ তত্ত্বটি প্রদান করেন। এটা কিন্তু কুইজে অনেক সময় আসে যে মিল্টন ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্বটি কত সালে তিনি প্রদান করেন, বা অর্থের পরিমাণ তত্ত্বের প্রবক্তা কে, আপনি বলবেন কিন্তু মিল্টন ফ্রিডম্যান। তাহলে এই তত্ত্বটিকে আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব বলা হয়। অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে কিন্তু একজন মতামত দিয়েছেন, অধ্যাপক ফিশার। এটা কিন্তু আবার আরেকটা জিনিস, হ্যাঁ। আর এটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান কত সালে, 1956 সালে মিল্টন ফ্রিডম্যান অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন। আর এই তত্ত্বটিকে কোন তত্ত্ব নামে হিসেবে বলা হবে, এটা হচ্ছে আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব। তাহলে একটা স্যার হচ্ছে শুধু, হ্যাঁ স্যার বলেন প্রশ্ন স্যার। হচ্ছে যে আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব আর এই প্রশ্নটা সেম নাকি? হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, সেম জিনিস। আধুনিক তাহলে অর্থের স্যার পরিমাণ তত্ত্ব বা এটা ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত তত্ত্ব। এটা আসছে স্যার গতবার। মানে না, আধুনিক অর্থটা এটা সম্পূর্ণ মানে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। ওটা আবার সূত্র দিয়ে করতে হবে, ওটা না, ওটাকে একটু এর সাথে আলাদা রাখি। এটা হচ্ছে অর্থের চাহিদা আচ্ছা সম্পর্কিত। অর্থের চাহিদা মানে আধুনিক অর্থবিদ এটা তত্ত্বকে বলা হয়, কিন্তু এটা হচ্ছে অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা। প্রশ্নটা হচ্ছে জি স্যার। ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা, প্রশ্নটা হচ্ছে এটা, সম্পূর্ণ প্রশ্নটা ভিন্ন। আর এটা হচ্ছে লোকে টোটালি, তুমি যেটা যদি প্রশ্ন করো সেটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব। তাহলে আমি প্রশ্ন দিয়েছি ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা। অর্থের চাহিদা বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আমি আলোচনা করতেছি। কিন্তু তুমি যেটা বলতেছো যে গতবার যদি আসে থাকে, সেটা মিল্টনের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, তাহলে চলে আসছে ওটা। তো ওটা জি বাদ স্যার দিয়ে জি আমরা স্যার। পড়বো, 23-এ যেহেতু ওটা চলে আসছে, এটা বাদ দিয়ে পড়বো। তাহলে ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা আমরা এটা পড়বো, ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত, আমি সেটা বলতে চাচ্ছি। তাহলে এই তত্ত্বের মধ্যে উনি এটা বলেছে। তো এখন এই যে যে ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত তত্ত্ব, এটাকে আবার আমরা মূলত বলতে পারি যে এই তত্ত্বের অর্থের চাহিদা সম্পর্কিত তত্ত্ব মূলত শিকাগো স্কুলের মতবাদটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। তা এই ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত উনি যখন এটা নিয়ে আলোচনা করেছেন, তো যে চলকগুলা উনি বিশ্লেষণ করেছেন, সেগুলোর মধ্যে উনি ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত বক্তব্যকে 3টা সেটের মাধ্যমে উপস্থাপন করেছেন। এটা মাথায় রাখবো, ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত বক্তব্যকে 3টা সেটের মাধ্যমে আলোচনা করেছেন। সেই 3টা সেটের মধ্যে নাম্বার 1, মোট সম্পদের পরিমাণ। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। নাম্বার কি? মোট সম্পদের পরিমাণ। তাহলে মিল্টন ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত বক্তব্যকে 3টা সেটের মাধ্যমে উপস্থাপন করেছে। নাম্বার 1 কি বলেছি, মোট সম্পদের পরিমাণ। নাম্বার 2 যেটা হচ্ছে হলো নগদ অর্থ, ও অর্থ কি রাখার, ধরে রাখার, নগদ অর্থ ধরে রাখার, নগদ অর্থ ধরে রাখার সুযোগ দেয়। মোট সম্পদের পরিমাণ নাম্বার 2, নগদ অর্থ ধরে রাখার, নগদ অর্থ ধরে রাখার সুযোগ দেয়। এর নাম্বার 3, অর্থের উপযোগ নির্ধারণ, অর্থের উপযোগ নির্ধারণ। এই 3টা বিষয় ফ্রিডম্যান অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা দিয়েছেন, সেটার মধ্যে এই 3টা বিষয় সম্পর্কে উনি বক্তব্য উপস্থাপন করেছেন। তার মধ্যে একটা হলো মোট সম্পদের পরিমাণ, নগদ অর্থ ধরে রাখার জন্য সুযোগ দেয়, অর্থের উপযোগ নির্ধারণ। এখন এই যে যে বিভিন্ন সম্পদের কথা বলা হয়েছে, যে সকল সম্পদের উপাদান ক্ষমতা আছে এবং ওই সকল সম্পদকে ফ্রিডম্যান সম্পদ হিসেবে মনে করেন। উনি কোনটাকে সম্পদ হিসেবে মনে করতেছেন অধ্যাপক ফ্রিডম্যান? যে সকল সম্পদের উপাদান ক্ষমতা রয়েছে, সেই সমস্ত সম্পদকে উনি ফ্রিডম্যান সম্পদ মনে করতেছেন। আর মোট সম্পদ বলতে বিভিন্ন প্রকার ধারণকৃত সম্পদের যোগফলকে বোঝানো হয়। উনি এই সম্পদকে আবার, যে সম্পদ মোট সম্পদ, এই মোট সম্পদকে উনি আবার দুই ভাগে ভাগ করেছেন।
একটা হচ্ছে সম্পদ হলো গিয়ে মানব সম্পদ সংক্রান্ত, আর একটা হলো অমানব সংক্রান্ত। এই সম্পদকে আবার দুই ভাগে ভাগ করেছে, তার একটা হলো কি সংক্রান্ত, সম্পদ মানব সংক্রান্ত মানে মানুষের সংক্রান্ত সংক্রান্ত, আর একটা হলো অমানব অমানব সংক্রান্ত। তাহলে সম্পদ থেকে যে আয় আসে, কিন্তু সম্পদকে কখনো ধরে রাখা হয়, তখন এই সমপরিমাণ আয় হারাতে হয়। আর এই হারানোর আয় অর্থ হলো নগদ অর্থ ধরে রাখার সুযোগ ব্যয়। খেয়াল করো, আমরা প্রথমে বলে সম্পদের পরিমাণকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মানব সম্পদ সংক্রান্ত আর একটা হলো অমানব সংক্রান্ত। কিন্তু নগদ অর্থ ধরে রাখার সুযোগ ব্যয় জিনিসটা কি? বা একটা মানুষের সম্পদ থাকতেই পারে, সেই সম্পদ থেকে মানুষের ইনকাম হয় বা আয় হয়, কিন্তু সম্পদ যখন ধরে রাখা হয়, তখন সমপরিমাণ আয় তোমাকে হারাতে হবে। আর এই হারানো আয় হলো নগদ অর্থ ধরে রাখার জন্য সুযোগ ব্যয়। এটাই বলতে চাইছে, যেটা হচ্ছে লোকের নগদ অর্থ ধরে রাখার জন্য সুযোগ ব্যয়। আর একটা হলো অর্থের উপযোগ নির্ধারণ। এটা কি জিনিসটা? মনে করো, যেখানে আমরা অর্থের চাহিদা যদি বলি এইভাবে করে, সাধারণত অর্থের চাহিদাকে প্রকাশ করে হচ্ছে এমডি দ্বারা, মানি অফ ডিমান্ড, অর্থের চাহিদা। তো এখন অর্থের উপযোগ নির্ধারণটা কিভাবে হয়? সাধারণত উপযোগকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে ইউটিলিটি বা ইউ দ্বারা। তাহলে সম্পদের অধিকারীদের তাদের বিভিন্ন রুচি রয়েছে, অভ্যাস রয়েছে, পছন্দ রয়েছে। তো সম্পদের যারা মালিক, এদের রুচি বা পছন্দ দ্বারা অর্থের চাহিদা কিন্তু পরিবর্তন হতে পারে। তো সেই ক্ষেত্রে দেশে যদি কখনো যুদ্ধ বিগ্রহ লাগে, দেশে যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, তখন এই নগদ অর্থ ধরে রাখার প্রবণতা দেখা দেয়। কারণ একজন মানুষ জানে যে যুদ্ধ পরবর্তী দেশে সম্পদ সাধারণত কমই থাকতে পারে। তো সেখানে লোক চিন্তা করে আমার কিছু অর্থ আমি হাতে ধরে রাখি। আবার কোন সময় অর্থ হাতে না রেখে দ্রব্য হাতে রাখার প্রবণতা দেখা দেয়। তো এইভাবে করে কিন্তু মূলধন একটা বাজার থাকে, যেখানে যারা অর্থ হাতে ধরে রাখতে চায়, এক্ষেত্রে কিন্তু অর্থের চাহিদা আবার হঠাৎ করে বেড়ে যায়। আর যে সকল উপাদান অর্থের চাহিদার প্রভাবিত করে, ওই সকল উপাদানকেই মূলত আমরা উপযোগ, ইউটিলিটি ইউ দ্বারা প্রকাশ করতে পারি। সবকিছু মিলে আমরা তিনটা জিনিসকে একসাথে যদি আমরা লিখি, যে মিল্টন ফ্রিডম্যানের চাহিদা সম্পর্কিত ধারণা, অর্থের চাহিদা। তো অর্থের চাহিদাকে আমরা প্রকাশ করি হচ্ছে এমডি, মানি অফ ডিমান্ড। নিশ্চয়ই তোমরা প্রথম বর্ষে এরকম কিছু পড়ে আসছো, অর্থের যোগানে, অর্থের এবং অর্থের চাহিদা, এমডি এবং এমএস। এটা কি মনে আছে? এমডি সমান সমান অর্থের চাহিদা, আর এমএস হচ্ছে লগের অর্থের যোগান। তো এই অর্থের চাহিদা তাহলে একটা বিষয়ের উপর নির্ধারণ করতে, সেটা কি কি? তাহলে আমি সর্বোপরি মিল্টন ফ্রিডম্যান অর্থের চাহিদাকে কয়েকটা বিষয়ের উপর নির্ধারণ করতে পারি। অর্থের চাহিদা তাহলে এমডি দ্বারা এখানে লিখে নিতে পারো, যেখানে এমডি সমান সমান অর্থের চাহিদা, যেখানে প্রথমে আসলে মোট সম্পদের পরিমাণ, ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি আমরা। এখানে লিখে নাও, ও ডাব্লিউ দ্বারা কি বোঝাচ্ছে? মোট প্রকৃত সম্পদের পরিমাণ। এখানে ডাব্লিউ এমডি হচ্ছে লগের অর্থের চাহিদা, এফ সমান সমান ফাংশন বা অপেক্ষক, আর ডাব্লিউ সমান সমান মোট প্রকৃত সম্পদের পরিমাণ। এরপরে হচ্ছে লগের ডেল পি ডিভাইডেড বাই পি, এটা হচ্ছে আপেক্ষিক দামের পরিমাণ। একটু লিখে নাও পাশে, ডেল পি ডিভাইডেড বাই পি, যেটা হচ্ছে আপেক্ষিক দামের পরিমাণ। আর এখানে আর একটা বলেছে ধরে রাখার প্রবণতা, যেটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। আর একটা হলো উপযোগ। এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ অন্যান্য উপাদান এই সব বিষয় দ্বারা এই অর্থের চাহিদাকে প্রভাবিত করে। তাহলে মিল্টন ফ্রিডম্যানের যে এমডি সমীকরণ আছে কি বইয়ে তোমাদের? এটা এমডি সমীকরণ, এমডি ইজ ইকুয়াল টু ফাংশনাল অফ ডাব্লিউ ডেল পি আই এবং ইউ। এই বিভিন্ন উপকরণ দ্বারা এই সব বিষয়ের উপর নির্ধারণ করতেছে কি? অর্থের চাহিদা। তার মানে যে বিষয়গুলো লিখেছি, ডাব্লিউ যেটা দ্বারা প্রকাশ করেছে অর্থের, সরি, মোট প্রকৃত সম্পদের পরিমাণ, ডেল পি ভাগ পি দ্বারা প্রকাশ করেছি হচ্ছে লগের আপেক্ষিক দামের পরিমাণ, আই হচ্ছে সুদের হার, আর ইউ সমান সমান হচ্ছে উপযোগ বা অন্যান্য উপাদান যেটাকে বলবো, যেটা এই সমস্ত বিষয়গুলো দ্বারা কাকে প্রভাবিত করে? এই অর্থের চাহিদাকে প্রভাবিত করে। এটাই হচ্ছে মূলত ফ্রিডম্যানের অর্থের চাহিদা সম্পর্কিত ধারণা। তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই অর্থের চাহিদা সম্পর্কে ধারণা দিতে হবে, সম্পদগুলো উনি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং পাশাপাশি অবশ্যই তোমাকে ওই অপেক্ষকটাও লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা
স্যার পাইছেন কি, এই প্রশ্নটা কি পেয়েছেন আপনাদের বইয়ে? পান নাই? তার পাইছি। এরপরে লেখেন মিল্টন ফ্রিডম্যানের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব, এটা চলে আসছে এটা? হ্যাঁ, মিল্টন ফ্রিডম্যান আধুনিক মুদ্রা তত্ত্ব, এটা কি চলে আসছে পরীক্ষায় 2023-এ? একটু বলবেন আমাকে প্লিজ। জি স্যার, চলে আসছে। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে, আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা এরপরে দেখেন তো, রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রানীতির চিন্তাধারা পার্থক্য লেখো। রাজস্ব 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 নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রানীতির চিন্তাধারা পার্থক্য। দেখেন বইয়ের মুদ্রানীতির মধ্যে পার্থক্য লিখো। কি কি? রাজস্ব নীতির ক্ষেত্রে দুইটা, একটা আছে কেইনসীয় নীতি আর একটা আছে মুদ্রানীতি। মুদ্রানীতি, একটু চিন্তাধারা লিখলে ভালো হতো। মুদ্রানীতি, চিন্তাধারা। রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রানীতি, রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রানীতির চিন্তাধারার মধ্যে পার্থক্য লেখো। তার স্যার শেষে প্রশ্নটা লেখাটা পাচ্ছি না। বুঝতেছি না। বুঝি না কি স্যার? স্যার শেষে কি মুদ্রানীতি চিন্তাধারা লিখছে? চিন্তাধারা, হ্যাঁ, রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রানীতির চিন্তাধারার মধ্যে পার্থক্য লিখো। রাজস্ব স্যার নীতির এটা ক্ষেত্রে কেইনসীয়, পাইতেছি না। হ্যাঁ স্যার এটা তো বইতে পাইতেছি না। স্যার একটা প্রশ্ন যার পাইছি, মানে স্যার মিল আছে গাইড কিনা বই কেইন্সের পাইছি। পছন্দ তত্ত্বের সাথে ফ্রিডম্যানের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্বের তুলনা বা পার্থক্য, এটা মিলবে? মানে এটা পড়লেই হবে? কোনটা কোনটা এটার সাথে? হ্যাঁ, হ্যাঁ, একই। মুদ্রানীতি মিল্টন ফ্রিডম্যান, একই কথা। হ্যাঁ হ্যাঁ, মুদ্রানীতি হলো মিল্টন ফ্রিডম্যানের। কেইনসীয় আর মুদ্রানীতি বা ফ্রিডম্যান, এই দুটো একই জিনিস, ঠিক আছে? মুদ্রানীতিটাই হচ্ছে লগের ফ্রিডম্যানের, মানে এর মনিটরিস্ট যেটাকে বলা হয়, মুদ্রাবাদী বা মুদ্রা, এখানে বাদী দেন তাহলে ভালো হবে। রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় মুদ্রাবাদী, মুদ্রানীতি না মুদ্রাবাদী, মুদ্রা ভুল লিখছি। রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় মুদ্রাবাদী চিন্তাধারার মধ্যে পার্থক্য। রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় মুদ্রাবাদী চিন্তাধারার মধ্যে পার্থক্য রেখো। হ্যাঁ, মনিটরিস্ট যেটাকে বলা হয়, রাজস্ব নীতির ক্ষেত্রে কেইনসীয় ও মুদ্রাবাদী চিন্তাধারার মধ্যে পার্থক্য লিখো। চিন্তাধারা তত্ত্বের তুলনা সেম তুলনার পার্থক্য একই জিনিস। না, মানে রাজস্ব নীতির আমার ক্ষেত্রে বইয়ে কেইনসীয়, লেখা আছে তত্ত্বের তত্ত্বের পার্থক্য, এই জন্য। কেইনসিয়ান মুদ্রানীতি দুইটা আছে, কেইনসীয় মুদ্রাবাদী দুইটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়েছে, তাহলে আমি ওই এখানে দুইটাই আলোচনা। তত্ত্বের কথা বলছি এরপরে আর বাকি কি। বাকি যে ভাষা থাকে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে কয়েকটা পার্থক্য পড়তে হবে, মানে এখান থেকে যে কোনো একটা পার্থক্য আপনার জন্য ইম্পর্টেন্ট। এরপরে লেখেন ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্ব, এটা একটু বলে দিই। এই যে ক্লাসিক্যাল অর্থের যে পরিমাণ তত্ত্ব না, এটা কার জানেন? আরভিং ফিশারের এমবি সমান সমান পিটি আছে না, ফিশারের। এটা আসলে ক্লাসিক্যাল, অনেক সময় কথার মধ্যে একটু গ্যাপ থেকে গেছে, আপনি বুঝতে পারতেছেন না, এই জন্য। ক্লাসিক্যাল অর্থের পরিমাণ তত্ত্ব হচ্ছে আরভিং ফিশারের, যেটাকে বলা হয় ফিশারের পরিমাণ অর্থের পরিমাণ তত্ত্ব। আর আধুনিক হলো কার? আধুনিক হলো কার? এটা হচ্ছে লগের ফ্রিডম্যানের। ফ্রিডম্যান। এই দুইটা মিল্টন ধারণার মধ্যে আপনাদের গুলাই ফেলতেছেন, ঠিক আছে? মিল্টন ফ্রিডম্যান, তাহলে
ক্লাসিক্যাল অর্থের পরিমাণ তত্ত্ব এবং আধুনিক আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব। পরিমাণ তত্ত্বের মধ্যে পার্থক্য লিখো এবং কোনটি উন্নত, মানে উন্নত কি ক্লাসিক্যাল মানে আরভিং ফিশারেরটা, নাকি আধুনিক মানে মিল্টন ফ্রিডম্যানেরটা, কোনটা উন্নত, এই দুইটার মধ্যে কি করতে হবে, দুইটার মধ্যে তুলনা করতে হবে এবং কোনটা। তবে এই ক্ষেত্রে কিন্তু বলে দিতে চাচ্ছি আমি যে এই দুইটার মধ্যে কিন্তু কোনটা আধুনিক জানেন, সেটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান আধুনিক অর্থের পরিমাণ তত্ত্বটা মানে শ্রেষ্ঠের দাবিদার হিসেবে প্রকাশ করে। কারণ এই যে আরভিং ফিশার ফিশার যে তত্ত্বটা দিয়েছিলেন, যে এই যে কি দিয়েছিলেন জানেন, এমভি সমান সমান পিটি। তো সেখানে আমরা পি সমান সমান যে বিভিন্ন দাম বের করেছিলাম এমভি ডিভাইডেড বাই টি, পরবর্তীতে উনি আবার পরিমার্জন করে এমভি প্লাস এর এম প্রাইম ভি প্রাইম ইজ ইকাল টু পিটি, বা পিটি ইজ ইকাল টু এমভি প্লাস এর এম প্রাইম ভি প্রাইম। সুতরাং এখানে দাম স্তর বের করতে হবে এমভি প্লাস এর এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। তো এইটার মধ্যে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যেগুলাকে বাদ দিয়ে ত্রুটিগুলোকে পরিমার্জন করে পরবর্তীতে মিল্টন ফ্রিডম্যান আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব যে ধারণা দিয়েছেন, এই সব কিছু বিবেচনা করেই ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠেই পরিমার্জন করে যে রূপ প্রদান করেন, সেটাকেই হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব। এই দুটার মধ্যে পার্থক্য লিখতে হবে। আর সর্বশেষ তো বলে দিলাম কোনটা উন্নত, আধুনিক অর্থের পরিমাণ তত্ত্বটা তুলনামূলক তার থেকে কি বেশি উন্নত। আচ্ছা, এরপরে লেখেন কেইনসের তারল্য পছন্দ, মনে আছে এটা? জেম কেইনসের তারল্য পছন্দ। জি স্যার। কেইনসের তারল্য পছন্দ, কেইনসের তারল্য পছন্দের সাথে কেইনসের তারল্য পছন্দের সাথে আধুনিক অর্থের পরিমাণ, কেইনসের তারল্য পছন্দের সাথে আধুনিক অর্থের পরিমাণ তত্ত্বের তুলনা করো। স্যার কেইনসের আপনি তারল্য বলছিলেন পছন্দের সাথে প্রথমটার সাথে নাকি মিল আছে এইটার, আমি আর ওইটা কোনটা দাগাইছি। কোনটা এই যে রাজস্ব নীতির ক্ষেত্রে আর কোনটা? কেসের এইটা সেম বলছিলেন। না না না, আরে এখানে তো দুইটা নাম দিছি, একটা হচ্ছে কেইনসের একটা জিনিস আর একটা হলো মুদ্রাবাদীদের একটা জিনিস। দুইটার মধ্যে পার্থক্য চিন্তাধারা, কেইনসীয় চিন্তাধারা আর মুদ্রাবাদী চিন্তাধারা, ঠিক আছে? এটা নাই চাইলে বইয়ে। মনিটরিস্ট, এই মুদ্রাবাদী হলো মনিটরিস্টদের ধারণা, নাই এগুলা। শুধু এইটা পাই নাই, আর সবই পাইছি। আচ্ছা, যার বই আছে একটু খুঁজে দেখেন, সব বই মিলেই পড়েন। আচ্ছা, এরপর লেখেন আধুনিক আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব তো চলে আসছে নাকি, তাইলে এর সমালোচনাটা দিব না। হুম, আচ্ছা থাক এই কটা। নেক্সট ক্লাস আমরা স্থায়ী আয় উপসিদ্ধান্ত এবং স্থায়ী আয় উপসিদ্ধান্তের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার পাশাপাশি এখানে বাণিজ্য চক্র, মুদ্রানীতির ধারণা, রাজস্ব নীতির প্রকারভেদ, ক্রাউডিং আউট প্রভাব, করের যে কারণ, এই সবগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রকার যে কটা দিয়েছি সেগুলো যদি প্রশ্ন পড়তে যদি কোনো সমস্যা পান, নেক্সট ক্লাসে আমারে বলবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের এই সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে যেগুলো দিয়েছি প্রশ্নগুলো আজকে পড়ে ফেলেন স্যার, সময় নাই কিন্তু।
সময় চলে যাচ্ছে, কিন্তু আমি যেগুলো দিচ্ছি পরীক্ষার জন্য আপনি এইগুলাই পড়বেন, এর অতিরিক্ত আর পড়ার দরকার নেই। আপাতত এটাকেই শেষ করেন, সারা দুনিয়া সব প্রশ্ন পড়ে লাভ নাই। জি, আল্লাহ হাফেজ, আসসালাম।